ক্লান্ত শরীরে তুরা রুমে আসলো, কিন্তু রুমের মাঝপথে যেতে রৌদ্র বিদ্যুৎ বেগে ভেতরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দিল। দরজা সে আওয়াজে তুরার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চমকে পিছনে তাকাতেই দেখল রৌদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটে এক অদ্ভুত শয়তানি হাসি। তুরা একটু ঘাবড়ে গিয়ে রৌদ্রের সেই হাসি মাখা মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আপনি এভাবে হাসছেন কেন? রৌদ্র কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে শিকারী চিতার মতো এগিয়ে এসে এক ঝটকায় তুরাকে পাজা কোলে করে বুকে তুলে নিল। তুরার কানের কাছে রৌদ্রের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল, যা তুরার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে দিল। রৌদ্র নেশাতুর চোখে তাকিয়ে বলল, জানো না কেন হাসছি? আজ সেই রাত, আজ আমাদের ভালোবাসায় হয়তো জন্ম হবে আমাদের ভালোবাসার এক নতুন অংশ। আজকে তোমাকে আমি বাচ্চা আম্মু না বানানো পর্যন্ত এক মুহূর্তের জন্য ছাড়ছি না। তুরা লজ্জায় আর রাগে আড়ষ্ট হয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু রৌদ্রের সেই তৃষার্ত চাহানির সামনে ওর কথা গড়াই আটকে গেল। রৌদ্র আর সময় দিল না, সরাসরি তুরাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং আদিম এক উত্তেজনা নিয়ে ঝাঁপিয়ে পড়ল তুরার ওপর। মুহূর্তের তাদের তপ্ত নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে একাকার হয়ে গেল। তুরা আর বাধা দেওয়ার শক্তি পেল না। সে শুধু চোখ বুজে মুখ বুজে সহ্য করতে লাগলো তার এই পাগল স্বামীর বুনো উষ্ণতার আর নিবিড় আদর। ঘরের প্রতিটি কোণ তখন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আর এভাবেই দুজনে আবারও হারিয়ে গেল এক অতল আর রহস্যময় ভালোবাসার সাগরে। পরের দিন সকালবেলা খানবাড়ির উঠান জুড়ে আজ উৎসবের জোয়ার। সকাল হতেই সানাইয়ের সুর আর হইচয়ে পুরো বাড়ি মুখরিত। বাড়ির বউরা কেউ বরণডালা সাজাতে ব্যস্ত, কেউ আবার মেহমানদের আপ্যায়নের তদারকি করছে। রান্নার বিশাল চুলা জ্বলে উঠেছে পিছনের উঠানে, যেখান থেকে ঘি আর গরম মশলার সুঘ্রাণ মম করছে। ছোটরা নতুন জামা পরে ছুটাছুটি করছে, আর মেয়েরা একে অপরের হাতে মেহেদি লাগাতে ব্যস্ত। এক কথায় বিয়ের সকালে একটা বনেদি বাড়ির যে জাঁকজমক থাকে, খানবাড়িতে আজ তারই মহোৎসব। কিন্তু এই হইচয়ের মাঝেও রৌদ্র আর তুরার ঘরে ছিল এক মায়াবী স্তব্ধতা। সকাল 9টায় রৌদ্রর ঘুম ভাঙল, আর চোখ খুলেই তার চোখ যেন আটকে গেল ড্রেসিং টেবিলের সামনে। লাল টকটকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে তুরা, চুলগুলো ভেজা, এখনও টপ টপ করে পানি পড়ছে। মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে শাড়ি পরেছে। তুরা তোয়ালে দিয়ে নিজের মাথার চুল মুছতেছিল। হঠাৎ আয়নায় দেখলো রৌদ্র তাকিয়ে আছে তার দিকে। সেই চাহনিতে কেমন এক অদ্ভুত নেশালো দৃষ্টি। তুরা সরাসরি রৌদ্রের দিকে ঘুরে বলল, ওইভাবে তাকিয়ে আছেন কেন? শাড়ি পরেছি বলে কি বেশি খারাপ লাগছে? তুরা কথাই রৌদ্র সামান্য হেসে ধীরে ধীরে বিছানা থেকে উঠে একদম তুরার কাছে এসে দাঁড়ালো। এক টানে তুরাকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরল। তুরার ভিজে চুলের ঘ্রাণ রৌদ্রের স্নায়ুতে এক নতুন মাদকতা ছড়িয়ে দিল। রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, খুব খারাপ লাগছে। এতটাই খারাপ লাগছে যে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। এইভাবে শাড়ি কেন পরো আমাকে পাগল করার জন্য? আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। তোরা তোমার এই রূপ দেখে মনে হচ্ছে আজকের দিনটাও আমাদের এই রুমেই কাটবে। বিয়ের উৎসব অন্য কেউ সামলাক। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস তুরার ঘাড়ে লাগতেই তুরা শিউরে উঠল। তুরা রৌদ্রের শক্ত বাহুডোর থেকে সারা পেতে ছটফট করতে করতে বলল, সারণ বলছি, অসভ্য কোথাকার। সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, এখন আবার অসভ্যতামি করার ধান্দা। সারণ বলছি। রৌদ্র তবুও ছাড়ল না, বরং তুরাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে পিষে ফেলে তুরার ভিজে চুলের মাদকতাময় ঘ্রাণ নিতে নিতে ঘাড়ে নিচে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তুরার সারা শরীর এক অজানা বিদ্যুৎ তড়িকে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে রৌদ্র নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল।
তার আঙ্গুলগুলো ক্ষিপ্রতার সাথে তুরার পিঠের দিকে চলে গেল। এক টানে তুরার ব্লাউজের ফিতাটা আগলা করে দিয়ে সে ক্ষুধার্তের মতো তুরার নরম ঘাড়ে আর কাঁধে তপ্ত চুমু খেতে লাগলো। তুরা ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ ধস্তাধস্তি করতে করতে হাঁপাতে হাঁপাতে বলল, ওফ রৌদ্র, পাগল হয়ে গিয়েছেন আপনি। আমি মাত্রই গোসল করলাম, প্লিজ স্টপ ইট। রৌদ্র থামল না, বরং তুরার ঘাড়ের খাজে মুখ গুজে দিয়ে রৌদ্র শ্বাসে ফিসফিসিয়ে বলল, জান প্লিজ, জাস্ট ওয়ান মোর টাইম, আমার জন্য আরেকবার করো। আমি সত্যি আর পারছি না, তোমাকে এইভাবে দেখলে আমি মরে যাব। আই নিড ইউ সো ব্যাডলি তুরা, আই অ্যাম লুজিং মাই মাইন্ড, আই জাস্ট ক্যান্ট কন্ট্রোল দিস ডিজায়ার এনিমোর। তোরা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্রকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বিছানায় আশ্রে ফেলল। দ্বিতীয়বারের মতো আবারও সে ঝাঁপিয়ে পড়ল তুরার উপর। তুরা হাত দিয়ে রৌদ্রের চওড়া বুক ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু রৌদ্রের সেই বুনো আসক্তির কাছে তার সব প্রতিরোধ বালির বাঁধের মতো ধসে গেল। শেষ পর্যন্ত তুরা হাল ছেড়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। রৌদ্রের মাতাল করা ভালোবাসার তীব্র স্রোতে নিজেকে পুরোপুরি সঁপে দিল। বাইরে যখন খানবাড়ির উঠানে বিয়ের সরগরু পারছে, তখন রৌদ্র এই সকালেই আবারও মেতে উঠল তুরার শৈলের ভাঁজে এক আদিম আর উদাম মত্ততায়। তিথি শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। হঠাৎ দেখলো বিছানায় আয়ান নাক ডেকে অগরে ঘুমাচ্ছে। তিথি আয়নের সে নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে বলল, রাতে শান্তিতে একটুও ঘুমাতে দাও না, আর এখন নিজে খুব শান্তিতে ঘুমাচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছে তোমায় মজা। তোমার ঘুম আমি আজ হারাম করেই ছাড়বো। বলেই তিথি নিজের ভেজা চুলগুলো আয়নের মুখে একদম সামনে নিয়ে গেল। তারপর তোয়ালে দিয়ে ইচ্ছে করেই চুলে জোরে জোরে ঝাড়া দিতে লাগলো। চুলের হিমশীতল পানি ফোঁটাগুলো টপ টপ করে বৃষ্টির মতো গিয়ে পড়ছে আয়নের মুখে। আয়ন ঘুমের ঘরে বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। কয়েকবার হাত দিয়ে পানি সরানোর চেষ্টা করেও যখন পারল না, তখন সে ধরফর করে চোখ মেলল। চোখের সামনে তিথির এই শয়তানি হাসি আর চুলের ঝাপটা দেখে আয়ান তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আব্বে শালি, তোর চুল ঝাঁকানোর দরকার তো দূরে যা, আমার মুখের কাছে এসে এই শ্রাবণ মাসের ধারা নামানোর মানে কি? পানিতে কি আমাকে ডুবিয়ে মারার প্ল্যান করেছিস? তিথি মুখে এক আকাশশান্ত ভাব এনে একদম ভালো মানুষের মতো বলল, আরে মারতে যাব কেন, তোমাকে সাহায্য করলাম। এই যে দেখো 10টা বেজে গেছে, অথচ এখনও ঘুম থেকে উঠোনি। নিজের বোনের বিয়ে আজ হয়তো ভুলেই গিয়েছো, তাই একটু সাহায্য করলাম আর কি। কৃতজ্ঞতা না জানিয়ে উল্টো বকা দিচ্ছ। তিথির কথায় আয়ন এক ঝটকায় দেওয়ালের ঝুলানো ঘড়ির দিকে তাকালো। দেখলো সত্যি সত্যি 10টা বাজতে আর সামান্য কিছু সময় বাকি। আয়ন এবার কপালে হাত দিয়ে একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলল। তারপর তিথির দিকে তাকিয়ে মুখটা করুণ করে বলল, বুঝলাম তো, এইভাবে পেতনির মতো কেন ঘুম ভাঙালি? একটু ভালো করেও তো ঘুম ভাঙাতে পারতি। এই ধর, এই যে আয়ান জানু বাবু, শুনছো? দেখো 10টা বেজে গেছে, উঠতে হবে না? ওঠো সোনা, এভাবেও তো ঘুম ভাঙাতে পারতি। আচ্ছা তিথি, তুই কি আমার বউ নাকি কোনো ডাইনি বলতো? সারাক্ষণ খালি ঝগড়া করিস কেন রে? আমি কি তোর শত্রু নাকি? একটু ভালোবাসলে আমার শ্বশুর আব্বার কোন গুদাম খালি হয়ে যাবে শুনি? আয়নের কথা শুনে তিথি মুখ ভেংসি কেটে আয়নার সামনে এসে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে তীব্র ক্ষোভের সাথে বলল, ভালোবাসবো? তাও আবার তোমাকে? হ্যাঁ, তুমি আমাকে শুরু থেকেই যে পরিমাণ কষ্ট দিয়ে এসেছো, তা এখনও মনে পড়লে আমার আত্মা কেঁপে ওঠে। আর আমি কি না সেই পাষাণ মানুষকে ভালোবাসবো, ছাই বাসবো? তিথির প্রতিটি শব্দ যেন বিষের মতো আয়নের বুকে গিয়ে বিঁধল। আয়ন দমে গেল না, বরং ধীর পায়ে এগিয়ে এসে একদম তিথির পিছনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিফলনে দুজনের চোখাচোখি হলো।
আয়ান এবার একদম নিচু আর মুখমলের মতো নরম সুরে বলল, তিথি, আমি জানি ছোটবেলা থেকেই তোর সাথে আমার সাপে নেউলের সম্পর্ক ছিল। তোকে অকারণে অনেক বকেছি, অনেক ছোট করেছি, তোকে সহ্যই করতে পারতাম না। কিন্তু তিথি, সময় তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সেই রাগী আয়ান আর জেদি তিথির ঝগড়া আজ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এসে ঠেকেছে। কথাটা বলেই আয়নের কণ্ঠস্বর আরও বুঝে এলো, যেন হৃদয়ের গভীর থেকে কোনো এক গোপন হাহাকার বেরিয়ে আসছে। সে করুণার মিনতি ভরা স্বরে আবার বলল, চল না তিথি, বিষাক্ত অতীতটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা বাকিদের মতো স্বাভাবিক স্বামী স্ত্রী হয়ে উঠি। আমরাও একটু একে অপরকে ভালোবাসতে শিখি। আমি কথা দিচ্ছি তোকে, আজকের পর থেকে আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই তোর নিজের মতো স্বাধীনভাবে চলবি। আমি শুধু তোর কাছে স্বামী হিসেবে একটুখানি সম্মান চাই। তোকে আগলে রাখা আর চোখ বন্ধ করে বিশ্বাস করার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিস। কথা দিচ্ছি, কখনো তোকে অবিশ্বাস করে ছোট করব না। একজন স্ত্রী হিসেবে সমাজে তোর যতটুকু সম্মান প্রাপ্য, আমি তার চেয়েও বেশি তোকে দেব। চল না তিথি, সব দূরত্ব গুছিয়ে আমরা এক হয়ে যাই। আয়ানের এই বেজা কণ্ঠ আর আকুতি ভরা কথাগুলো শুনে তিথির হাতের তোয়ালেটা যেন স্থির হয়ে গেল। চুল মোছা ভুলে সে বিমূঢ় হয়ে আয়নার দিকে তাকিয়ে রইল। আয়নার সে প্রতিচ্ছবিতে দেখলো আয়ান তার ঠিক পিছনে দাঁড়িয়ে একরাশ গভীর ভালোবাসা আর সজল চোখে তার সম্মতির অপেক্ষা করছে। যে আয়ান ছিল সব সময় রুক্ষ আর বদমেজাজি, তার চোখে আজ এমন নিঃশর্ত আত্মসম্পূর্ণ দেখে তিথির বুকের ভেতরটা অদ্ভুত হাহাকার করে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁট জোড়া কাঁপতে থাকলেও মুখ ফুটে কোনো শব্দ বেরোলো না। রুমের নিস্তবতা যেন এক অদ্ভুত আবেগে ভারী হয়ে উঠল। আয়ান যেন এক অদ্ভুত মায়াবী মানুষের পরিণত হলো। তিথির নিথর নীরবতা দেখে আয়ান দমে গেল না, বরং পরম মমতায় তিথির দুই কাঁধ আগলে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তিথি আড়ষ্ট হয়ে রইল, মাথা নিচু করে আয়ানের বুক বরাবর তাকিয়ে রইল সে। আয়ান নিজের তপ্ত হাতের তালু দিয়ে তিথির দুই গাল আগলে ধরল, তারপর আলতো করে ওর মুখটা উঁচিয়ে ধরল নিজের দিকে। আয়ান তিথির গভীর চোখের মণি দুটিতে নিজের সরাসরি দৃষ্টি গেঁথে দিয়ে কাঁপা কাঁপা গলায় আয়ান বলল, বিশ্বাস কর তিথি, আমার এই ভালোবাসা কোনো নাটক না, কোনো মিথ্যা প্রলোভন না। আমার এই ভালোবাসা ধ্রুব, সত্যের মতো পবিত্র। আমি হয়তো আগে অনেক ভুল করেছি, কিন্তু আজ তোকে সত্যি পাগলের মতো ভালোবেসে ফেলেছি রে। আমি এই বাকি জীবনটা তোর সাথেই কাটাতে চাই। এই পুরো পৃথিবীটা তোর হাত ধরে হাঁটতে চাই। আমার এই শূন্য জীবনটাকে তোকে নিয়েই সাজাতে চাই আমি। আয়ানের কণ্ঠে সে আকুতি আর চোখের গভীর তৃষ্ণা দেখে তিথির মন হলো ওর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। ওর বুকটা এমনভাবে দগদগ করছে যে ও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আয়ানের নেশাতুর চাউনি ওকে একদম পাথর করে দিচ্ছে। তিথি ঝট করে চোখ নামিয়ে নিল। ওর হাতের তোয়ালেটা এক হাত দিয়ে অন্য হাতে সজোরে কসলাতে কসলাতে তোতলানো গলায় শুধু এতটুকুই বলতে পারল, আসলে আয়ান ভাইয়া, আমাকে এখন নিচে যেতে হবে। আমার নিচে অনেক কাজ আছে। বলেই তিথি আয়ানের হাতের বাঁধন থেকে এক প্রকার ছিটকে বেরিয়ে এলো। আয়ানের ওই সম্মোহনী দৃষ্টি থেকে বাঁচার জন্য সে কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ের রুম থেকে বেরিয়ে গেল। আয়ান স্তব্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তিথি চলে যাওয়ার পথে শূন্যতার দিকে তাকিয়ে সে একটা তপ্ত আর দীর্ঘশ্বাস ফেলল। আয়ানের মনে হলো পাথরের বুকে ফাটল ধরেছে ঠিকই, কিন্তু সেই পাথর গলতে হয়তো আরও কিছুটা সময়ের প্রয়োজন। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।